আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমাদের করোনাকালের এই অনলাইন ক্লাসে আমরা অনেকদিন পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আমরা কোনো সাবজেক্ট উল্লেখ করিনি, কোন সাবজেক্টে। এই অধ্যায়টা মূলত আছে হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। ফার্স্ট ইয়ার যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো তাদের পড়তে হয়। ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে যারা আছো তাদের সেকেন্ড ইয়ারে পড়তে হয়। আবার থার্ড ইয়ারে যাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, অথবা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছো তাদের পড়তে হয় হচ্ছে থার্ড ইয়ারে, এবং যারা ম্যানেজমেন্টে আছো তাদের পড়তে হয় হচ্ছে ফোর্থ ইয়ারে। অর্থাৎ এভারেজে দেখা যায় যে সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরই এই অধ্যায়টা পড়তে হবে। সেদিক থেকে অধ্যায়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ক্যাপিটাল বাজেটিং। এবং ক্যাপিটাল বাজেটিংয়ে যেহেতু আমাদের বিবিএ শুরুই হয় হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স দিয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, এই অধ্যায়ের জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটা অধ্যায়, কারণ এই অধ্যায়টা থেকে আমাদের পার্ট বি এবং পার্ট সিতে কোশ্চেন করে থাকে। যেহেতু অধ্যায়টা গুরুত্বপূর্ণ, সেই কারণে আমাদের এই অধ্যায়টা সম্পর্কে আমরা কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অন্ততপক্ষে যে কদিন আমাদের সরাসরি ক্লাস না হয়, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই অধ্যায় সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে একটু বেসিক জিনিস সম্পর্কে আমরা ধারণা লাভ করব। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো মূলধন বাজেটিং। ক্যাপিটাল বাজেটিংয়ের বাংলা শব্দ, এর একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যে প্রতিষ্ঠানের মালিকের সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নির্বাচন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। একটু সংজ্ঞাটা তোমরা লক্ষ্য করো। প্রতিষ্ঠানের মালিকের, অর্থাৎ যিনি প্রতিষ্ঠানের মালিক, সম্পদ সর্বাধিকরণের, অর্থাৎ তার যে সম্পদ আছে, যে সম্পদ নিয়ে তিনি ব্যবসা শুরু করেছেন, সেই সম্পদটা সর্বাধিকরণ অর্থাৎ সর্বোচ্চ যে পর্যায়ে নিয়ে যাওয়া যায়, লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে, অর্থাৎ তার সাথে একটা ব্যালেন্স রক্ষা করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নির্বাচন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়। এই বাজেটিংটা আমরা হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য করে থাকি, এবং এই বাজেটের উপর ভিত্তি করেই হচ্ছে একটা প্রতিষ্ঠানের লাভ লোকসান ইত্যাদি নির্ভর করে। এবং এই ধরনের অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হয়, যে একটা প্রতিষ্ঠান কত দিনের মধ্যে তার বিনিয়োজিত টাকাটা ফেরত পেতে পারেন, কত পার্সেন্ট হারে পেতে পারেন, কী পরিমাণ লাভ হতে পারে, তার রেটটা কত পার্সেন্ট, ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা আছে অধ্যায়ের মধ্যে। তো আমরা হচ্ছে আজকে সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব। সিম্পল বলতে হচ্ছে এই টপিক্সটা হচ্ছে তোমাদের খুব কমন, যেটার নাম হচ্ছে পে ব্যাক পিরিয়ড, বাংলায় হচ্ছে বিনিয়োগ পরিশোধ কাল। তোমরা একটু দেখো এখানে, পে ব্যাক পিরিয়ড সংক্ষেপ হচ্ছে পিবিপি, বাংলা প্রতিশব্দ হচ্ছে বিনিয়োগ পরিশোধ কাল। অর্থাৎ আমি প্রতিষ্ঠানে বিনিয়োগ করলাম, এই টাকাটা কত দিনের মধ্যে ফেরত আসার সম্ভাবনা আছে, সেই বিষয়টা হচ্ছে পিবিপি। তো পিবিপিটা একটু লক্ষ্য করো, সংখ্যাটা কী দেওয়া আছে। একটি প্রকল্পে যে অর্থ ব্যয় করা হয় তা ফেরত বা পুনরুদ্ধার করতে যে সময়ের প্রয়োজন, উক্ত সময়কে বিনিয়োগ পরিশোধ কাল বলা হয়। অর্থাৎ যে টাকাটা আমি বিনিয়োগ করি, ধরে নিলাম আমি 10 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, আর মেশিনের কার্যকরী আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা গেলো যে কত দিনের মধ্যে 10 লক্ষ টাকা আমার ফেরত আসলো, অর্থাৎ মূলধনটা আমার ফান্ডে চলে আসলো। সেটা 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, 7 বছরও হতে পারে, অথবা 10 বছরও লাগতে পারে। তো যতদিনই লাগুক না কেন, এটাই হচ্ছে আমাদের বিনিয়োগ পরিশোধ কাল অথবা পিবিপি। সংখ্যাটা তোমরা আবার লক্ষ্য করো, একটি প্রকল্পে যে অর্থ ব্যয় করা হয় তা ফেরত বা পুনরুদ্ধার করতে যে সময়ের প্রয়োজন হয়, উক্ত সময়কে বিনিয়োগ পরিশোধ কাল বলা হয়। সংখ্যাটা খুবই সহজ। এই বিনিয়োগ পরিশোধ কালের অঙ্ক করতে গেলে আমাদের এই দুইটা ফর্মুলা হচ্ছে আমাদের জানতে হবে।
স্ক্রিনে তোমরা ফর্মুলা দুটো একটু দেখে নাও। বিনিয়োগ পরিশোধকাল পিভিপির গণনা যেভাবে আমরা করি, এই পিভিপির গণনা করতে গেলে আমাদেরকে দুইটা পদ্ধতিতে করতে হবে, এবং দুইটা পদ্ধতির মধ্যে তোমাকে কি করতে হবে, দুইটা পদ্ধতির মধ্যে মনে রাখতে হবে যে আমি যে বিনিয়োগটা করেছি সেই বিনিয়োগটা আমার ফেরতটা একই হারে আসছে কিনা, অর্থাৎ প্রতি বছর নির্দিষ্ট হারে অর্থাৎ সমান হারে আসছে কিনা অথবা অসমান হারে আসছে কিনা। তো এখানে 1 নম্বরে দেখো একটা জিনিস লেখা আছে, ফর ইকুয়াল ক্যাশ ইনফ্লো, যদি ফেরত হারটা কি হয়, সমান হয়। একটু লেখা আছে কি, ফর ইকুয়াল ক্যাশ ইনফ্লো, অর্থাৎ আমি যে টাকাটা বিনিয়োগ করছি সেই টাকাটা যদি প্রতি বছর সমান হারে ফেরত আসে, সেই ক্ষেত্রে পিভিপির ফর্মুলাটা কি হবে, এনসিও ডিভাইডেড বাই এনসিবি। ফর্মুলাটা কি হলো, এনসিও। এনসিও শব্দের অর্থটা এখানে পূর্ণরূপে লেখা আছে নিট ক্যাশ আউটলে অথবা নিট ক্যাশ আউটফ্লো। তো এখানে এনসিও মানে হচ্ছে যে টাকাটা আমরা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকি তার নাম কি আমাদের এনসিও। এনসিবি হচ্ছে নিট ক্যাশ বেনিফিট, অর্থাৎ যে টাকাটা আমাদের ওই যে প্রতি বছর বলছি ফেরত আসে সেটার নাম হচ্ছে এনসিবি। তো কি বুঝলাম আমরা, যে টাকাটা আমরা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকি সেটা হচ্ছে এনসিও, নেট ক্যাশ আউটলে অথবা আউটফ্লো অথবা আউটলে, আর এনসিবি মানে হচ্ছে নেট ক্যাশ বেনিফিট। তো যদি প্রতি বছর সমান টাকা আসে এই কারণে এখানে লেখা আছে ফর ইকুয়াল ক্যাশ ইনফ্লো। এটা হচ্ছে যে প্রবলেমটা আমার পরীক্ষায় দেওয়া থাকবে তার আকার আকৃতি দেখে বুঝতে হবে যে প্রতি বছর সমান টাকা আসে নাকি প্রতি বছর অসমান টাকা আসে। যদি অসমান টাকা হয়, ফর এখানে ইকুয়াল লেখা আছে, ইকুয়াল ক্যাশ ইনফ্লো হবে না, এখানে হবে হচ্ছে ফর হচ্ছে যদি অসমান হয়, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, পেব্যাক পিরিয়ডটা হবে কি এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে কি হবে ফর্মুলাটা, এনসিও এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। একটু ফর্মুলাটা আবার লক্ষ্য করো, যদি প্রতি বছর অসমান টাকা আসে সেই ক্ষেত্রে কি হবে, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো এদের পরিচয় হচ্ছে আপাতত তোমরা এই এনসিওর পরিচয়টা তোমরা তো জানো, নিট ক্যাশ আউটলে যে টাকাটা আমরা বিনিয়োগ করলাম সেই টাকাটা, আর এ সি এবং ডি এর পূর্ণরূপ যদিও এখানে লেখা আছে আমাদের, তারপরে এই লেখার উপর ভিত্তি করে আমাদের অনেক সময় বুঝতে সমস্যা হয়। যেমন এ মানে হচ্ছে দ্য ইয়ার ইন হুইচ দ্য কিউমুলেটিভ সিএফএটি কামস নিয়ারার টু এনসিও, অর্থাৎ এনসিও যে বছর আসে ফেরত আসে তার কাছাকাছি বছর যেটা আছে সেটা হলো এর মান। সি মানে হচ্ছে দ্য কিউমুলেটিভ সিএফএটি অফ দ্য ইয়ার এ বছর যেটা আছে তার কিউমুলেটিভ সিএফএটি। ডি হচ্ছে সিএফএটি অফ দ্য ইয়ার ফলোয়িং দ্য ইয়ার এ, যে বছর এ সেই বছরের সিএফএটিটা হচ্ছে ডি। তোমাদের একটু বুঝতে সমস্যা হবে, আমরা যখন প্র্যাকটিক্যাল সমস্যার মধ্যে যাব তখন হচ্ছে তিনটা জিনিসের ব্যবহার কীভাবে করতে হয় আমি হাতে কলমে তোমাদের দেখিয়ে দিব। আপাতত হচ্ছে তিনটা জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে। তো আমরা দুইটা ফর্মুলা এখানে দেখলাম, একটা যদি প্রতি বছর কি হয় সমান হয় সেটা হলো এনসিও ডিভাইডেড বাই এনসিবি, আর যদি প্রতি বছর অসমান হয় এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হয়েছে, দুইটার জন্য দুই ধরনের ফর্মুলা হবে। আমরা হচ্ছে আজকে দুটো ফর্মুলা দিয়েই গণিতের কিছু প্র্যাকটিস করব, তারপরে আমরা বুঝতে পারবো যে কীভাবে অঙ্কগুলো করতে হবে। একটু তোমরা স্ক্রিনের অঙ্কটা একটু লক্ষ্য করো। দেখো প্রবলেম 1-এ কি আছে, এ প্রজেক্টস, একটা প্রজেক্ট আছে, রিকোয়ার অ্যান আউটলে অফ টাকা 1 লাখ। একটা প্রজেক্টের বিনিয়োগ আছে কত, আউটলে কত টাকা আছে, 1 লক্ষ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। ইট উইল ইয়েল্ড অ্যান অ্যানুয়াল ক্যাশ অফ টাকা 25,000 ফর 6 ইয়ার্স। এই যে আমি 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, পরবর্তী 6 বছর প্রতি বছর তার ফেরত আসে কত টাকা করে, 25,000 টাকা করে। তা আমি বিনিয়োগ করছি কত টাকা, 1 লক্ষ টাকা। একটু খেয়াল করো, বিনিয়োগ কত টাকা, 1 লক্ষ টাকা, প্রতি বছর ফেরত আসে কত টাকা, 25,000 টাকা। ফাইন্ড আউট দ্য পে ব্যাক পিরিয়ড, তোমাকে পে ব্যাক পিরিয়ডটা বের করতে হবে। এখন একটু তোমরা একটু বলো দেখি যে এখানে কি প্রতি বছর সমান টাকা আসছে ফেরত নাকি অসমান টাকা আসছে। যেহেতু প্রতি বছর 25,000 টাকা ফেরত আসছে
তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের কি হয়েছে, এটা সমান হারে ফেরত আসছে। এবং সমান হারের জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে, দেখো সলিউশনটা আমরা এখানে দেখে দিয়েছি। সেম এভাবে তোমরা সলিউশনটা করে নেবে। যে সলিউশন অফ প্রবলেম 1, এখানে লেখা আছে কি ক্যালকুলেশন অফ পিভিপি। পিভিপি মানে হচ্ছে কি পে ব্যাক পিরিয়ড। কি লেখা আছে একটু খেয়াল করো, ক্যালকুলেশন অফ পিভিপি। এটা হচ্ছে অঙ্কের সৌন্দর্যের জন্য আমরা এখানে লিখে থাকি। লিখতে হবে উই নো দ্যাট, আমরা জানি যে পিভিপি সমান কি লেখা আছে এখানে, এনসিও ডিভাইডেড বাই এনসিবি। কি লেখা আছে, পিভিপি সমান এনসিও ডিভাইডেড বাই এনসিবি। এনসিও মানে কি নেট ক্যাশ আউটলে, যে টাকাটা আমরা বিনিয়োগ করেছিলাম। কত টাকা বিনিয়োগ করেছিলাম, 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকার নাম কি, এনসিও। প্রতি বছর যে টাকাটা ফেরত আসছে এটার নাম হচ্ছে এনসিবি। তাহলে একটু লক্ষ্য করো তোমরা, এই এনসিও দেওয়া আছে কত টাকা, 1 লক্ষ টাকা। এনসিবি দেওয়া আছে কত টাকা, 25,000 টাকা। তাহলে এখানে এনসিও কত হলো, 1 লক্ষ। এনসিবি কত দেওয়া আছে, 25,000। তাহলে 1 লক্ষকে যদি আমরা 25,000 দিয়ে ভাগ দেই তাহলে রেজাল্টটা কত হয়, 4। যেহেতু এখানে বলছে পে ব্যাক পিরিয়ড, বিনিয়োগ পরিশোধের সময়কাল, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইয়ার্স ব্যবহার করি। অর্থাৎ আমাদের যে বিনিয়োগটা আমি 1 লক্ষ টাকা করেছিলাম সেটা যদি প্রতি বছর 25,000 টাকা করে ফেরত আসে, তাহলে 4 বছরের মধ্যে আমার টোটাল ক্যাপিটালের টাকাটা কি হয়, ফেরত চলে আসে আমার প্রতিষ্ঠানের মধ্যে। এখানে তোমাদের নিশ্চয়ই একটা জিনিসের উপর একটু খটকা লাগছে, সেটা হলো যে ওখানে প্রশ্নের মধ্যে একটা টাইম দেওয়া আছে 6 ইয়ার্স, যে প্রজেক্টের আয়ুষ্কাল। তো সেই ক্ষেত্রে 6 ইয়ার্সের এক্ষেত্রে আমাদের কোনো কাজে লাগে না যদি প্রতি বছর সমান টাকা আসে। আমি ধরে নিয়েছিলাম 6 বছরের মধ্যে ফেরত আসবে, কিন্তু এটা আল্লাহর রহমতে কত বছরের মধ্যে ফেরত চলে আসছে, 4 বছরের মধ্যে ফেরত চলে আসছে। এই কারণে আমাদের পিবিপি কত হবে, 4 ইয়ার্স হবে। এটা হচ্ছে প্রবলেম 1-এর সলিউশন। আমরা একটু আরেকটা সলিউশন নিয়ে একটু কথা বলবো। একটু সলিউশনটা স্ক্রিনে তোমরা নিজেরা পড়ে নাও। একটু লক্ষ্য করো, কম্পিউট শব্দের অর্থ কি, গণনা করা। পিভিপি ফ্রম দ্য ফলোয়িং ডাটা, এই জিনিসের ডাটাগুলো আছে এর উপর ভিত্তি করে পিভিপি নির্ণয় করো। সহজ কথা, আগের যে অঙ্কটা ছিল সেম কাজ। এখানে কস্ট অফ দ্য মেশিন টাকা দেওয়া আছে কত, 4 লাখ। এই মেশিনের কস্ট দেওয়া আছে কত, 4 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ টাকা যে দেওয়া আছে এটার নাম কি, এনসিও। কারণ আমরা প্রতিষ্ঠানে যে টাকাটা বিনিয়োগ করি তার নাম কি লিখি, আমরা এনসিও লিখি। তাহলে এখানে এনসিও কত টাকা আছে, 4 লক্ষ টাকা। ইয়ার দেওয়া আছে 1 2 3 4 5। প্রবলেম 1-এ যেমন আমাদের একসাথে 6 ইয়ার্স লেখা ছিল, এখানে আমাদের আলাদা আলাদা করে দেওয়া আছে 1 2 3 4 5। আর ক্যাশ ইন ফ্লো দেওয়া আছে হচ্ছে, দেখো প্রতি বছর একই টাকা দেওয়া আছে নাকি ভিন্ন ধরনের টাকা দেওয়া আছে। আমরা লক্ষ্য করব যে এখানে একই ধরনের টাকার ফিগার দেওয়া আছে, 1,10,000 টাকা। তো প্রতি বছর আমাদের কত টাকা করে ফেরত আসছে, 1,10,000 টাকা করে। তাহলে নিশ্চয়ই আমরা কি বুঝতে পারলাম, প্রতি বছর এখানে সমান টাকা ফেরত আসছে। যদি সমান টাকা ফেরত আসে তাহলে আমাদের ফর্মুলাটা কী হবে, প্রবলেম 1-এ যে ফর্মুলা আমরা ইউজ করেছি এখানেও আমাদের সেই একই ফর্মুলা কী করতে হবে, ইউজ করতে হবে। একটু লক্ষ্য করো, আমাদের এনসিও কত, 4 লক্ষ টাকা, ফেরত আসছে কত, 1,10,000 টাকা করে। তো আমরা ধরে নিলাম প্রতি বছর সমান টাকা ফেরত আসছে। যদি সমান টাকা প্রতি বছর ফেরত আসে তাহলে আমাদের ফর্মুলাটা কী হবে, স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে, এনসিও ডিভাইডেড বাই এনসিবি। কি ফর্মুলা দেওয়া আছে, এনসিও ডিভাইডেড বাই এনসিবি। এনসিও কত টাকা দেওয়া আছে, 4 লক্ষ টাকা। এনসিবি দেওয়া আছে কত, 1,10,000 টাকা। এনসিও মানে কি যেন বলেছিলাম, যে টাকাটা আমরা বিনিয়োগ করি। কত টাকা বিনিয়োগ করা হয়েছে প্রতিষ্ঠানে, 4 লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে। এনসিবি মানে কি নেট ক্যাশ বেনিফিট, প্রতি বছর যে টাকাটা আমার প্রতিষ্ঠানে ফেরত আসে, কত টাকা করে ফেরত আসে, 1,10,000 টাকা করে ফেরত আসে। যেহেতু সমান টাকা এই কারণে এই ফর্মুলাটা হবে। খুবই সিম্পল একটা ফর্মুলা। 4 লক্ষকে যদি আমরা 1,10,000 ভাগ দিই তাহলে কত হয়েছে রেজাল্ট আমাদের, 3.64 ইয়ার্স, অর্থাৎ 3.64 বছর সময় লাগবে হচ্ছে এই টাকাটা আমার ফেরত আসতে, যদি না আমাদের 1,10,000 টাকা করে প্রতি বছর ফেরত আসে। আশা করি প্রবলেম দুটো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ।
খুব ইজি দুটো ফর্মুলা, এবং এই ফর্মুলা কিন্তু কমন ফর্মুলা। বিশেষ করে যাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে এদের কিন্তু এই জিনিসটা লাগবেই। শুধু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে অর্থাৎ ক্যাপিটাল বাজেটিংয়ের অধ্যায়ের প্রথম যে ফর্মুলা, অর্থাৎ প্রথম যে ধাপ, সেটা হচ্ছে আমাদের এই যে পিভিপিটা। তো আমরা তখন কি করলাম, যে যদি এনসিবি প্রতি বছর সমান হয়, অর্থাৎ প্রতি বছর সমান হারে টাকা ফেরত আসে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আমরা সেই ফর্মুলার যেটা প্রবলেম হচ্ছে একটু সমাধান করার চেষ্টা করলাম। এইবার হচ্ছে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। এই প্রবলেমটা একটু লক্ষ্য করো তোমরা। এখানে কি লেখা আছে, এ কোম্পানি প্ল্যান্স টু বাই কম্পিউটার হুইচ কস্ট টাকা 75,000। একটা কোম্পানি একটা সিদ্ধান্ত নিয়েছে, সে একটা কম্পিউটার ক্রয় করবে যার দাম কত, 75,000 টাকা। এস্টিমেটেড লাইফ ইজ 5 ইয়ার্স। এস্টিমেটেড শব্দ অর্থ কি, আনুমানিক। লাইফ মানে কি, আয়ুষ্কাল। ইজ 5 ইয়ার্স, যে ধরে নেওয়া হয়েছে এই কম্পিউটারটার আয়ুষ্কাল হবে কত বছর, 5 বছর। অ্যানুয়াল ক্যাশ ফ্লোজ আর এস ফলোস। এখানে অ্যানুয়াল ক্যাশ ফ্লো দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, অ্যানুয়াল ক্যাশ ফ্লো দেওয়া আছে। তো আমাদের অঙ্কের সারমর্মটা কি হলো, আমার এই কোম্পানি একটা কম্পিউটার ক্রয় করতে চায়, তার দাম কত, 75,000 টাকা, আয়ুষ্কাল কত বছর, 5 বছর, অ্যানুয়াল ক্যাশ ফ্লোস আর এস ফলোস। একটু ক্যাশ ফ্লোটা একটু লক্ষ্য করো তোমরা, এখানে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে কী লেখা আছে, প্রতি বছর কি সমান টাকা দেওয়া আছে নাকি অসমান টাকা দেওয়া আছে। আমাদের ইয়ার আছে কত, 5 বছরের অঙ্কটা। এখানে এনসিবি অথবা সিএফএটিও বলা যায় এটাকে, এনসিবির আরেক নাম হচ্ছে, তোমরা নিশ্চয় জানো, সিএফএটি। প্রতি বছর এখানে লক্ষ্য করো অসমান টাকা। প্রথম বছর আসছে কত, 15,000, 17,000, 20,000, 25,000, 22,000। অর্থাৎ আমাদের ফেরতটা প্রতি বছর কি আসছে, ভিন্ন ভিন্ন আসছে। তো ভিন্ন ভিন্ন আসলে আমরা কিন্তু ফর্মুলা একটা শিখেছিলাম, সেই ফর্মুলাটাই আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। এখানে কি লেখা আছে, ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড, পিপিপি বের করো। এই ধরনের যদি ভিন্ন ভিন্ন এনসিবি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওই ফর্মুলাটাকে ইউজ করতে হবে, এবং সেই ফর্মুলা ইউজ করার আগে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে, অর্থাৎ একটু গণনা কার্য করে নিতে হবে। যে গণনা কার্যটা একটা ছকের মধ্যে করতে হবে। সেই ছকটা দেখো একটু, স্ক্রিনে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ, সলিউশন 3-এর জন্য, সলিউশন অফ প্রবলেম 3। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা টেবিল অঙ্কন করতে হবে, টেবিল ফর ক্যালকুলেশন অফ পিভিপি। এই টেবিলের মধ্যে কতগুলো কলাম হবে, কতগুলো সারি হবে, একটু মনে রাখতে হবে। সারি হবে হচ্ছে, এগুলোকে আমরা নিশ্চয় সারি বলি। এই সারি হবে হচ্ছে যে কটা বছর থাকবে, আমাদের কয় বছর আছে, 5 বছরের অঙ্ক। সারি হবে একটা বেশি, অর্থাৎ আমাদের হেডলাইনগুলো লেখার জন্য, ইয়ার, এনসিবি, কিউমুলেটিভ এনসিবি লেখার জন্য একটা করে কলাম কি করতে হবে, বেশি করতে হবে। ইয়ার দেওয়া আছে কত, 1, 2, 3, 4, 5। আর এনসিবি দেওয়া আছে কত, 15,000, 17,000, 20,000, 25,000। আর এটা দেওয়া আছে কত, 22,000। আর এখানে কিউমুলেটিভ শব্দের অর্থ হচ্ছে ক্রমযোজিত। ক্রমযোজিত এনসিবি মানে কি, প্রথম বছর আমার আছে কত, 15,000, এখানে 15,000ই বসবে। এই 15,000-এর সাথে দ্বিতীয় বছরের যে এনসিবি 17,000, সেটা কি করতে হবে, যোগ করতে হবে। 15,000-এর সাথে 17,000 যোগ করলে কত হয়, 32,000। এই যোগফলটার সাথে আবার তৃতীয় বছরের এনসিবি যোগ করতে হবে। এখানে যোগফল কত, 32,000। এটার সাথে 20,000 যোগ করলে কত হয়, 52,000। এই 52,000-এর সাথে চতুর্থ বছরের এনসিবি কত, 25,000। এটা যোগ করলে কত হয়, 77,000। এই 77,000-এর সাথে 22,000 যোগ করলে কত হবে, 99,000 হবে। সবটা একটু ভালো করে দেখো। আমরা আবার কিউমুলেটিভ এনসিবিটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্রথম বছর আছে কত, 15,000। এই 15,000-এর সাথে দ্বিতীয় বছরের এনসিবি কত, 17,000 যোগ করলে কত হয়, 32,000। 32,000-এর সাথে তৃতীয় বছরের এনসিবি যোগ করতে হবে, হয় কত, 52,000। 52,000-এর সাথে চতুর্থ বছরের এনসিবি কত আছে, 25,000 যোগ করলে কত হয়, 70,000। 70,000-এর সাথে 22,000, পঞ্চম বছরেরটা যোগ করলে কত হয়, 99,000। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে,
তোমাদের একটু প্রশ্ন জাগছে মনে হয় যে আমাদের এখানে এ লিখলাম, এখানে ডি, এখানে সি কেন লিখলাম। এটা হচ্ছে মূলত আমাদের ফর্মুলাটাকে ইউজ করার জন্য। তো আমি বলেছিলাম যে প্রতি বছর যদি অসমান হয় এনসিবিটা, তাহলে এই যে একটা ফর্মুলা দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, অর্থাৎ আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম, দ্বিতীয় ফর্মুলা পিবিপি সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। একটু ফর্মুলাটা একটু লক্ষ্য করো। ফর্মুলাটা কী ছিল আমাদের? পিভিপি সমান এ প্লাস এনসিউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এই মানগুলো কোথা থেকে আসলো আমরা একটু লক্ষ্য করবো। এবার চলে যাবো হচ্ছে আমরা সলিউশনের মধ্যে। আমাদের প্রশ্নে এনসিউ কত ছিল? 75,000, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ কত ছিল? 75,000। এই যেখানে দেখা যাচ্ছে কত হাজার টাকা ছিল? 75,000 টাকা। এখন একটু আমাদের এই স্টকের মধ্যে আসতে হবে। কিউমুলেটিভ এনসিবির ঘরে প্রথমে দেখতে হবে 75,000 টাকা আমার কোন বছরে ফেরত আসছে, অর্থাৎ কোন ঘরে আসছে। আমার কি এখানে আসছে? আসেনি। এখানে আসছে? আসেনি। 52,000-এর ঘরে আসেনি। যখন আমার 77,000 টাকা ফেরত আসছে, এই ঘরটার মধ্যে আমার কিন্তু 75,000 টাকা ফেরত চলে আসছে। অর্থাৎ যখন আমার হাতে ফেরত আসছে হচ্ছে 77,000 টাকা, তখন কিন্তু আমার যেটা মূলধন ছিল সেটা কিন্তু আমার ফেরত আসছে অলরেডি। তাহলে এ হবে যে বছর ফেরত আসলো, একটু মনে রাখবা, যে বছর ফেরত আসলো কত নম্বর বছরে আসছে? 4 নম্বর বছরে। কত নম্বর বছরে আসলো? 4 নম্বর বছরে। এ হবে তার আগের বছরের নাম্বার। এটা কোনটা হবে? তার আগের বছর। তার আগের বছর কত কত নম্বর বছর আমাদের? 3 নম্বর বছর। এ কি হবে? যে বছর ফেরত আসছে 4 নম্বর বছরে। তাহলে 4-এর আগে কত নম্বর বছর? 3 নম্বর বছর। সিটা হবে কত? যে বছর এ আছে, এ কত নম্বর বছরে আছে? 3 নম্বর বছরে। ওই সোজা কিউমুলেটিভ সিএপিটি কত দেওয়া আছে আমাদের? 52,000 দেওয়া আছে। অর্থাৎ যে বছর ফেরত আসলো তার আগের বছরটা হচ্ছে এ, যে বছর এ, এ হচ্ছে কত নম্বর বছর? 3 নম্বর। সেই বছরের কিউমুলেটিভ সিএপিটিটা হচ্ছে সি এর মান। কিসের মান? সি এর মান। ডি এর মানটা কত হবে? যে বছর ফেরত আসছে। কোন বছরে ফেরত আসছে? চতুর্থ বছরে ফেরত আসছে। কত নম্বর বছরে ফেরত আসছে? চতুর্থ বছরে। এই চতুর্থ বছরের এনসিবি অথবা সিএফ এটি হলো আমাদের ডি। অর্থাৎ যে বছর ফেরত আসবে সেই বছরের এনসিবি হচ্ছে কত? ডি এর মান। তাহলে আমরা নিশ্চয় এই তিনটা মান কিন্তু আমরা পাইছি। প্রথমে কি করতে হবে? যে বছর ফেরত আসবে তার আগের বছর হচ্ছে এ, যে বছর এ সেই বছরের কিউমুলেটিভ সিএফটি হচ্ছে সি, যে বছর ফেরত আসছে তার এনসিবির মানটা হচ্ছে কি? ডি। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই ফর্মুলার মধ্যে, তাহলে আমাদের এর মান কত? 3। এনসিউ কত দেওয়া আছে? 75,000। সির মান কত? 52,000। ডির মান কত দেওয়া আছে? 25,000। এখানে স্টেপ একটু ক্যালকুলেশন করতে হয়েছে আমাদেরকে। ক্যালকুলেশনটা কীরকম? 75,000 থেকে 52,000 গেলে কত থাকে? 23,000। 23,000-কে 25,000 ভাগ দিলে কত হয়? 0.92। এটা যদি 3-র সাথে যোগ করে দিই আমরা, কত হয়? 3.92 ইয়ার্স। এটাই হচ্ছে আমাদের প্রতি বছর যদি অসমান টাকা আমাদের প্রতিষ্ঠানে ফেরত আসে অথবা এনসিবি যদি অসমান হয়, সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটাকে কী করতে হবে? ব্যবহার করতে হবে। তো খুব ইজি একটা ফর্মুলা দিয়ে দুইটা মেথড আমরা আলোচনা করলাম, এবং এই মেথডের অঙ্ক কিন্তু, এই ফর্মুলার অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে। তো যাই হোক, আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। তো আগামী দিন আমরা অন্য একটা সূত্র নিয়ে বা দুটো একটা সূত্র নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই অধ্যায় মূলত 9 থেকে 10টি ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে, এবং এই ফর্মুলাগুলোর বাইরে কোনো অঙ্ক আমাদের পরীক্ষায় আসার কোনো সুযোগ নাই। ইনশাল্লাহ যদি আমরা ফর্মুলার প্রয়োগগুলো করতে পারি, আমরা হচ্ছে পরীক্ষা হলে নির্ভয়ে অঙ্কের সমাধান করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।